দেখতে পাচ্ছ? আমি এখন লাইভে চলে আসছি। হ্যাঁ, দেখা যায়? শব্দ শোনা যাচ্ছে কি? আচ্ছা। তো এই অভাজনের আড্ডাখানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার ওই সেই একই বই, 1984। লেখক হলো জর্জ ওরওয়েল। দেখতে পাচ্ছেন? লেখকের নাম হলো জর্জ ওরওয়েল। 1984 উপন্যাসটির নাম। উপন্যাসটির নামে হলো জর্জ ওরওয়েল। তো আমরা সেটা নিয়েই আলোচনা করব। তার আগে জর্জ ওরওয়েলের পরিচয় দেই। জর্জ ওরওয়েল ইজ দ্য নম দ্য প্লিউম অফ দ্য অথার হুজ রিয়াল নেম ওয়াজ এরিক আর্থার ব্লেয়ার। অর্থাৎ এই জর্জ ওরওয়েলের আসল নাম ছিল এরিক আর্থার ব্লেয়ার। হি ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, এসেইস্ট, জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক, মোস্ট ওয়েল known for his seminal anti-totalitarian works Animal Farm, published in 1945, and 1984, পাবলিশড ইন 1949। অর্থাৎ জর্জ ওরওয়েলের আসল নাম হলো এরিক আর্থার ব্লেয়ার। তিনি ইংরেজি ভাষী উপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক এবং সমালোচক। তার সেই বিশাল সুবিখ্যাত মাস্টারপিসের জন্যই তিনি সর্বাধিক পরিচিত, যেটা হলো সর্বাত্মকবাদ বিরোধী দুইটি রচনা। একটা হলো অ্যানিমাল ফার্ম, 1945 সালে প্রকাশিত, এবং 1949 সালে প্রকাশিত। অর্থাৎ এই যে বইটা আপনারা দেখতেছেন 1984, এই বইটা 1949 সালে প্রকাশিত, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের 4 বছর পরে। ওরওয়েল ওয়াজ অলসো এ লিটারেরি ক্রিটিক, পয়েট অ্যান্ড জার্নালিস্ট। তো এই লেখক একজন সাহিত্য সমালোচক ছিলেন, কবি ছিলেন, সেই সাথে সাংবাদিক ছিলেন। মোস্ট অফ হিজ রাইটিংস আর মার্কড বাই অ্যান অ্যাওয়ারনেস অফ সোশ্যাল জাস্টিস। তার অধিকাংশ লেখায় একটা বৈশিষ্ট্য, সেটা হলো সামাজিক সুবিচারের প্রতি সচেতনতা। অপোজিশন অফ টোটালিটারিয়ানিজম, সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থার প্রতি তার সবসময় তিনি বিরোধিতা করেছেন, এবং অ্যান অ্যাফার্মেশন অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম, এবং তিনি গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রতি সবসময় সাপোর্ট বা সমর্থন করেছিলেন। He is commonly ranked as one of the most powerful writers and chroniclers of the 20th century. বিংশ শতকের সাহিত্যিকদের মধ্যে ওনাকে অন্যতম সবচেয়ে শক্তিশালী লেখক হিসাবে তার র্যাঙ্কিং, এবং he was ranked second on a list of the 50 greatest English writers since 1945. দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালের পর থেকে 50 জন ব্রিটিশ লেখকদের মধ্যে ওনাকে এই ওরওয়েল হলেন সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছেন। ফর হিজ মাস অ্যাক্লেমড নভেল 1984, তার এই সবচেয়ে বহুল প্রশংসিত উপন্যাস 1984-এর জন্য তিনি খুব জনপ্রিয়, সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছেন। হি ওয়াজ অনার্ড উইথ দ্য প্রমিথিয়াস অ্যাওয়ার্ড, তাকে প্রমিথিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। হি পস্থিউমাসলি রিসিভড দ্য অ্যাওয়ার্ড অ্যাগেন ইন 2011 ফর অ্যানিমাল ফার্ম। তার আরেকটি বিখ্যাত উপন্যাস অ্যানিমাল ফার্ম, যেটা সোভিয়েত ইউনিয়নের 1917 সালের বলশেভিক বিপ্লবকে কেন্দ্র করে রচিত হয়েছিল, সেটার জন্য তাকে মৃত্যুর পরে এই প্রমিথিয়াস অ্যাওয়ার্ড বা পুরস্কারটি প্রদান করা হয়েছিল। হিজ ওয়ার্ক কন্টিনিউজ টু ইনফ্লুয়েন্স পপুলার অ্যান্ড পলিটিক্যাল কালচার। তার যত রচনাবলী আছে সবগুলো রাজনৈতিক সংস্কৃতি এবং জনপ্রিয় সংস্কৃতিতে সবসময় একটা প্রভাব রেখেছেন। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই অভাজনের আড্ডাখানায়, আপনাদের স্বাগত জানাচ্ছি। আর পারলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা শুনতে পারছেন কিনা সেই বিষয়ে কমেন্ট করবেন। হিজ ওয়ার্ক, ওকে, মোর দ্যান 60 ইয়ার্স সিন্স দে আর পাবলিশড। তার এই লেখাগুলো প্রায় 60 বছর আগে প্রকাশিত হয়েছে। 1984 অ্যান্ড অ্যানিমাল ফার্ম, এই যে বইটা 1984 এবং তার সাথে অ্যানিমাল ফার্ম, সেই বইটি কন্টিনিউ টু রিজোনেট উইথ রিডার্স বোথ ইয়াং অ্যান্ড ওল্ড। চ্যাংড়া বুড়া সব পাঠককে আলোড়িত করেছে, ছেলে এবং বুড়ো সব পাঠককেই আলোড়িত করেছে এই বই দুইটি। মেনি অফ হিজ নিওলজিজমস হ্যাভ এন্টার্ড দ্য কালচারাল জিট গেস্ট ইনক্লুডিং কমনলি ইউজ টার্ম সাসাস। আর সে কিছু শব্দগুচ্ছ, কথা আবিষ্কার করেছে যেটা পাঠক সমাজে খুবই জনপ্রিয়, যেমন বিগ ব্রাদার, বড় ভাই বা বিগ ব্রাদার, এটা খুব জনপ্রিয় একটা কথা। বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, আমি কয়েকটা ভিডিওর টাইটেল দিয়েছি, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। থট পুলিশ, চিন্তা পুলিশ, তার পুলিশের, এই দেশের পুলিশের নাম হলো
এই যে দেশটা, এই উপন্যাসের ওশেনিয়া যে দেশটা, সেই পুলিশের নাম হলো থট পুলিশ। অলরেডি আমাদের সাথে 10, 11, 12 জন যুক্ত হয়েছেন। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। মেহেদি হাসান লিখেছে ধন্যবাদ স্যার। মেহেদি হাসান আবার কমেন্ট করেছেন, অনেক সুন্দর শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ মেহেদি হাসানকে। অলরেডি 18 থেকে 20 জন এখন সংযুক্ত হয়েছেন আমাদের এই লাইভে। আপনারা থাকেন। এই উপন্যাসটি পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভবিষ্যৎ কি, মানুষের ভবিষ্যৎ কি, রাজনৈতিক ভবিষ্যৎ কি, আর্থিক ভবিষ্যৎ কি, সেই বিষয়টা নিয়ে আপনারা জানতে পারবেন। থট পুলিশ, থট ক্রাইম, চিন্তা অপরাধ। এই দেশে যত অপরাধ হয় সব কিছুকে বলা হয় থট ক্রাইম। 21-22 জন অলরেডি সংযুক্ত হয়েছেন। আচ্ছা, এবার আসি ডাবল থিঙ্ক। মানুষের চিন্তা হলো ডাবল চিন্তা। এই দেশের যত চিন্তা সবগুলোই হলো ডাবল চিন্তা। সেই সাথে কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ, যে কথাটি 1945 সালের পরে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং রাশিয়ার মাঝে যে স্নায়ু যুদ্ধ চলছিল, সেটাকে ইনি বলতেন কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ, শীতল যুদ্ধ। অলরেডি আমাদের 30 জনের মতো লাইভে চলে আসছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অভাজনের আড্ডাখানায়। এই বইখানি সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করব। এখান থেকে জানা যাবে মানুষের ভবিষ্যৎ কি, মানব জাতির ভবিষ্যৎ কি হবে, সরকার কেমন হবে, রাষ্ট্র কেমন হবে। এই বইটি যেহেতু সবাই পড়েননি, তাই আমি আলোচনা করছি। আচ্ছা, রাফি রবিন আমাদের সাথে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন, স্যার স্নায়ু যুদ্ধ কি? স্যার স্নায়ু যুদ্ধ কি সেটা নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, আমি স্নায়ু যুদ্ধ সম্পর্কে আমি পরে বলবো, ভিডিওর শেষের দিকে বলবো, আপনি শুনতে থাকেন। আচ্ছা, তো এরপরে আসি কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ। The term Orwellian has evolved into a descriptive of totalitarian and authoritarian practice. তো এই ওরওয়েলিয়ান বলতেই আমরা বুঝি একটা সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থা, কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবস্থা। জর্জ ওরওয়েল হ্যাজ লেফট অ্যান ইনডেলিবল ইমপ্রেশন অন দি রাইটিংস অফ দ্য 20th সেঞ্চুরি। এই বিংশ শতাব্দীর যত লেখনী আছে সব লেখনীতে জর্জ ওরওয়েল একটা অদম্য ছাপ রেখে গেছেন তার লেখনীর মাধ্যমে। His works continue to hold an important place in the study of modern literature and history. আধুনিক সাহিত্য, আধুনিক ইতিহাসের গবেষণায়, অধ্যয়নে তার কাজগুলো, তার রচনাবলী সবসময় একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে আছে। অ্যানিমাল ফার্ম অ্যান্ড 1984, এই যে উপন্যাসটা, আর একটা উপন্যাসের নাম হলো অ্যানিমাল ফার্ম, প্রাণীদের খামার। ফোর আর allegories that serve as a frightening portent of an oppressive future. এই উপন্যাসগুলোর এটা একটা অ্যালেগরি, রূপক হিসাবে কাজ করে যে মানুষের ভবিষ্যৎ হবে খুবই মানুষের ভবিষ্যৎটা হবে নির্যাতনমূলক এবং ফ্রাইটেনিং, অর্থাৎ ভয়ঙ্কর একটা লক্ষণ মানুষের দিকে খেয়াল করা যাচ্ছে। আচ্ছা, মেহেদি হাসান লিখেছেন, শুভ কামনা রইল স্যার। হ্যাঁ মেহেদি হাসান, আপনাকেও শুভ কামনা জানাচ্ছি। আচ্ছা, এবার আসি হোয়ার পাওয়ার ইজ অল পারভেসিভ অ্যান্ড আনচেকড। ক্ষমতা হবে সব জায়গায়, অল পারভেসিভ মানে সবখানেই ক্ষমতা থাকবে, এবং আনচেকড, পাওয়ারকে কখনো কন্ট্রোল করা যাবে না, পাওয়ারের মতোই থাকবে। অরওয়েলস ডিপলি থট প্রভোকিং আইডিয়াস, এই অরওয়েলের উদ্রেককারী চিন্তাগুলো অ্যান্ড লুসিড প্রোজ, তার এই গদ্য যদি পড়েন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সহজ সরল ভাষায় লেখা হয়েছে। আপনি মিনিমাম ইংলিশ বুঝলেই এগুলো, এই উপন্যাসটি বুঝতে পারবেন। হ্যাভ ফরএভার আর্নড ফর হিম, তার জন্য অর্জন করেছে, তাকে এনে দিয়েছে আ প্লেস অ্যামাং দ্য ডেফিনিটিভ রাইটার্স অফ দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ভাষার যে সুনির্দিষ্ট লেখক যে কয়েকজন আছে তার মধ্যে তিনি একজন জায়গা পেয়েছেন তার এই উপন্যাস 1984 অ্যানিমাল ফার্ম রচনার জন্য। তো আমরা এই 1984 উপন্যাসের এই চ্যাপ্টার 3 আমরা পড়ব। এখানে এই যে পার্টি, এই যে দেশটা ওশেনিয়া, সেই ওশেনিয়ার একটা পলিটিক্যাল পার্টি যার নাম হলো ইংসক, এবং এই পলিটিক্যাল পার্টির নেতা হলো বিগ ব্রাদার। নেতার নাম বলছি, সুপ্রিম লিডার হলো বিগ ব্রাদার। তো বিগ ব্রাদার কি চায়, এই পার্টির লক্ষ্য কি, দর্শন কি, আগামীতে মানব জাতি কি করবে, সেটা নিয়েই আলোচনা হবে। এখানে 101 নম্বর একটা রুম আছে, এই রুমটার নাম হলো রুম নাম্বার 101। তো এখানে এক বন্দি উইনস্টনকে আটক করা হয়, আর এই দেশের একজন পুলিশের নাম হলো, আসসালামু আলাইকুম, না না ক্লাস চলছে, লাইভ ক্লাস, সমস্যা নেই, এই যে দেখা যাচ্ছে না,
চলছে, লাইভ ক্লাস চলছে আর কি, আছে এই যে ছাত্রছাত্রী আছে। হ্যাঁ বসেন, আসেন এখানে বসেন, সমস্যা নেই বসেন। তো এখানে 101 নম্বর রুম আছে, যেটাকে আমরা টর্চার সেল বলতে পারি, বা বর্তমান যুগের আয়নাঘরও বলা যায় এই রুমটা। অর্থাৎ আমরা সেই উপন্যাসেই জানেছি যে মানুষকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়ে নির্যাতন করে তাদের ভাষায় তাদেরকে শেখানো হয়। তো এখানে এই টর্চারের সময় একজন লোক, ওই যে উইনস্টন যে এখানে আসামি হিসাবে আছে, সেই উইনস্টনের ক্ষেত্রে একটা জিনিস বলি, ইউ নো হোয়াট ইজ ইন রুম নাম্বার 1। তাকে পুলিশ বলতেছে যে তুমি জানো 101 নম্বর রুমে কি আছে, এটা কি? এভরি ওয়ান নোজ হোয়াট ইজ ইন রুম নাম্বার 101। 101 নম্বর রুমে কি আছে সবারই সেটা জানা আছে, তুমিও জানো। হি রেইজড এ ফিঙ্গার টু দ্য ম্যান ইন দ্য হোয়াইট কোট। তার পাশে একটা সাদা কোট পরা লোক ছিল, তার দিকে এরকম আঙ্গুলটা তুললো, এইভাবে আঙ্গুল তুললো। আঙ্গুল তোলার পরে এভিডেন্টলি দ্য সেশন ওয়াজ অ্যাটেন্ড। তার যে রিমান্ডের সময়টা সেটা শেষ হয়ে গেল, তার রিমান্ডের সময়টা শেষ হয়ে গেল, এবং এ নিডল জার্ক ইনটু উইনস্টন আর্ম। তারপরে ওখানকার যে আসামি ছিল তার আর্মে অর্থাৎ হাতের মধ্যে একটা সুই ঢুকে গেল রিমান্ডের শেষে। হি স্যাঙ্ক অলমোস্ট ইনস্ট্যান্টলি ইনটু ডিপ স্লিপ। প্রায় খুব গভীর স্লিপে এই সুই তার ঢুকার সাথে সাথেই, অর্থাৎ উনি একজন ডাক্তার ছিল, সুই ঢুকার সাথে সাথেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। এই হলো রিমান্ডের নির্যাতনের কাহিনী শুরু হয়ে গেল। এখন এই চ্যাপ্টারটা পড়ে আমরা জানব যে বিগ ব্রাদার এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি। সেই সাথে এখানে যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের নাম হলো মিনিস্ট্রি অফ লাভ, ভালোবাসার মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় এই দেশে আছে, ভালোবাসার মন্ত্রণালয়। ভালোবাসার মন্ত্রণালয় সবসময় মানুষকে কষ্ট দেয়, বেদনা দেয়, এবং মানুষ বোকা হয়ে যায়। আর এই উইনস্টন সে পুলিশ অফিসারকে অনেকগুলো প্রশ্ন করে। প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি। প্রশ্নগুলো হলো, আর এই পুলিশ অফিসারের কাছে সে জানতে চায় যে ইংসং পলিটিক্যাল পার্টির লক্ষ্য উদ্দেশ্য কি, সেই সাথে বিগ ব্রাদারের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। লক্ষ্য উদ্দেশ্য এখন আমি পড়ে শোনাচ্ছি যে ইট ইজ দিস লক্ষ্য উদ্দেশ্য হলো বিগ ব্রাদারের যে দ্য পার্টি সিক্স পাওয়ার এন্টায়ারলি ফর ইটস ওন সেক। এই দল ক্ষমতা চায়। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো এই পার্টির উদ্দেশ্য হলো ক্ষমতার জন্য ক্ষমতা। উই আর নট ইন্টারেস্টেড ইন দ্য গুড অফ আদার্স। আমরা অন্যের মঙ্গলের প্রতি আগ্রহী নই। উই আর ইন্টারেস্টেড সোললি ইন পাওয়ার। আমরা একমাত্র ক্ষমতার প্রতি আগ্রহ। আমাদের টার্গেট হলো ক্ষমতা, মানুষের মঙ্গল কামনা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। নট ওয়েলথ নর লাক্সারি অর লং লাইফ অর হ্যাপিনেস। সম্পদও আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, বিলাসিতা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, মানুষের জীবনের দীর্ঘ সুখ সেটাও আমাদের কামনা নয়। অনলি পাওয়ার, পিওর পাওয়ার, শুধুমাত্র ক্ষমতা, পিওর বিশুদ্ধ ক্ষমতা আমরা চাই। এটা আমাদের পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য। উই আর ডিফারেন্ট ফ্রম অল দি অলিগার্কিজ অফ দি পাস্ট। অতীতের যত রাজতন্ত্র, শাসনতন্ত্র, অতীতের যত রাজা বাদশাহ ছিল সবার থেকে আমরা আলাদা। ইন দ্যাট উই নো হোয়াট উই আর ডুইং। কারণ আমরা জানি আমরা কি করছি, সেটা আমাদের জানা আছে। অল দি আদার্স ইভেন দোজ হু রিজেম্বলড আওয়ারসেলফ। বাকি যারা ছিল, যারা দেখতে আমাদের মতোই, আর কাউয়ার্ডস অ্যান্ড হিপোক্রিটস, যারা আমাদের মতো এরকম ক্ষমতায় ছিল, তারা সবাই ছিল ভীরু কাপুরুষ এবং ভণ্ড প্রতারক। দ্য জার্মান নাৎসি অ্যান্ড দ্য রাশিয়ান কমিউনিস্ট কেম ভেরি ক্লোজ টু আস ইন দেয়ার মেথডস। জার্মানের নাৎসিরা, অর্থাৎ হিটলারের যে দল নাজিজম, সেই নাৎসি পার্টির কর্মীরা, এবং রাশিয়ার 1917 সালের যে বিপ্লব, সেই বিপ্লবীরা সবাই তাদের প্রক্রিয়ায় আমাদের মতোই ছিল। বাট দে নেভার হ্যাড দ্য কারেজ টু রিকগনাইজ দেয়ার ওন মোটিভস। কিন্তু তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য বলার মতো তাদের যথেষ্ট শক্তি ছিল না। দে প্রিটেন্ডেড, পারহ্যাপস দে ইভেন বিলিভ। তারা ঢং করেছিল, সম্ভবত তারা বিশ্বাস করেছিল, দ্যাট দে হ্যাড সিজড পাওয়ার আনউইলিংলি। তারা তাদের অজান্তে, অনিচ্ছায়
এই দেশের ক্ষমতা দখল করেছে, অ্যান্ড ফর এ লিমিটেড টাইম। তারা কিছু কিছু সময় এই দেশের ক্ষমতায় থাকবে, তারপরে নির্বাচন দিয়ে চলে যাবে। And that they had seized power unwillingly, and that round the corner where there lay a paradise where human beings would be free and equal, এবং তাদের আশপাশে সম্ভবত একটা বেহেশত, স্বর্গ, ভালো স্থান আছে যেখানে হিউম্যান বিংস ফ্রি, মুক্ত হবে এবং সমান অধিকার বোধ করবে। উই আর নট লাইক দ্যাট। আমরা ওই সমস্ত জার্মানির নাৎসিদের মতো নই, রাশিয়ার বিপ্লবী কমিউনিস্টদের মতো নই। We know that no one ever seizes power without the intention of relinquishing it. আমরা খুব ভালো করে জানি কোনো মানুষ ক্ষমতা ছাড়ার জন্য ক্ষমতা গ্রহণ করে না। Power is not a means, it is an end. ক্ষমতা কোনো প্রক্রিয়া নয়, ক্ষমতা হলো জীবনের লক্ষ্য। ক্ষমতা হলো জীবনের লক্ষ্য, ক্ষমতার মাধ্যমে আমরা কিছু করতে চাই না। One does not establish a dictatorship in order to safeguard a revolution. কোনো মানুষ কোনো বিপ্লবকে প্রতিহত করার জন্য, বিপ্লবকে নষ্ট করার জন্য নিশ্চিত স্বৈরাচারী শাসন ব্যবস্থা, ডেসপটিজম, স্বেচ্ছাতন্ত্র চালু করে না, ফেসিজম, ফেসিবাদী শাসন চালু করে না। ওয়ান মেক্স দ্য রিভলিউশন ইন অর্ডার টু এস্টাবলিশ দ্য ডিক্টেটরশিপ। মানুষ বিপ্লব করে যাতে তারা আবার নতুন করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করতে পারে। দি অবজেক্ট অফ পারসিকিউশন ইজ পারসিকিউশন। নির্যাতনের লক্ষ্য হলো নির্যাতন, অর্থাৎ মানুষকে যে রাষ্ট্র নির্যাতন করে সেটার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য হলো শুধু নির্যাতন করা। দি অবজেক্ট অফ টর্চার ইজ টর্চার। মানুষকে অত্যাচার করার লক্ষ্যই হলো শুধুই অত্যাচার করা। দি অবজেক্ট অফ পাওয়ার ইজ পাওয়ার। ক্ষমতার উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষমতা। নাও ডু ইউ বিগিন টু আন্ডারস্ট্যান্ড মি? পুলিশ অফিসার ও ব্রায়েন এই জেলখানায় আবদ্ধ রিমান্ডের আসামি উইনস্টনকে বলছে, আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন, বুঝতেছেন? উইনস্টন ওয়াজ স্ট্রাক অ্যাড হি হ্যাড বিন স্ট্রাক বিফোর। উইনস্টন এই জেলখানার রিমান্ডের আসামি অবাক হয়ে গেল, যেটা এর আগেও তিনি অবাক হয়েছিলেন। বাই দ্য টায়ার্ডনেস অফ ও ব্রায়েন্স ফেস। এতক্ষণে ও ব্রায়েনের মুখটা ক্লান্ত হয়ে গেছে, সেই ক্লান্তি দেখে, পুলিশ অফিসারের মুখ ক্লান্তি দেখে, এটা মজার জিনিস যে পুলিশ অফিসার তাকে নির্যাতন করছে অথচ তার মুখটা ক্লান্ত হয়ে গেছে নির্যাতন করতে করতে। এটা দেখে আসামি অবাক হয়ে গেলেন। ইট ওয়াজ এ স্ট্রং অ্যান্ড ফ্লেশি অ্যান্ড ব্রুটাল। ইট ওয়াজ ফুল অফ ইন্টেলিজেন্স অ্যান্ড এ সর্ট অফ কন্ট্রোলড প্যাশন বিফোর হুইচ হি ফেল্ট হিমসেলফ হেল্পলেস, বাট ইট ওয়াজ টায়ার্ড। তার মুখটা কিন্তু ক্লান্তই ছিল, তার মুখটা ছিল শক্তিশালী মুখ, তার মুখটা ছিল মাংসযুক্ত মুখ, তার মুখটা ছিল ব্রুটাল, নিষ্ঠুর, পাশবিক। তার মুখে প্রচণ্ড ইন্টেলিজেন্স, বুদ্ধি ছিল এবং তার আবেগ ছিল নিয়ন্ত্রিত, কিন্তু তারপরেও তার মুখটা এখন অসহায় হয়ে গেছে। পুলিশ অফিসার অসহায় হয়ে গেছে রিমান্ডে থাকা আসামির কাছে। দেয়ার আর পাউসেস আন্ডার দি আইজ, দ্য স্কিন স্যাগড ফ্রম দি চেক বোনস। ও ব্রায়েন লিন্ট ওভার হিম। তারপরে এই পুলিশ অফিসার এই আসামির উপরে এইভাবে লিন অর্থাৎ হেলান দিল তার উপরে, এত ক্লান্ত হয়ে গেছে আসামিকে জিজ্ঞাসাবাদ করতে করতে। ডেলিভারেটলি ব্রিঙ্গিং দি ওন ফেস নিয়ারার। ইচ্ছাকৃতভাবে তার এই যে জরাজীর্ণ মুখটা, ক্লান্ত মুখটা তার কাছে, আসামির কাছে নিয়ে আসলো। ইউ আর থিঙ্কিং, হি সেড, দ্যাট মাই ফেস ইজ ওল্ড অ্যান্ড টায়ার্ড। সে আসামিকে বলতেছে যে আপনার তো মনে হচ্ছে যে আমার ফেসটা বুড়া হয়ে গেছে, আমার ফেসটা ক্লান্ত হয়ে গেছে, আপনি তো এটা ভাবতেছেন তাই না? ইউ আর থিঙ্কিং দ্যাট আই টক অফ পাওয়ার। আপনি ভাবতেছেন যে আমি ক্ষমতার কথা বলি। ইয়েট আই এম নট ইভেন এইবল টু প্রিভেন্ট দ্য ডিকে অফ মাই ওন বডি। তারপরেও আমি আমার নিজের দেহে যে এক সময় ধ্বংস হয়ে যাবে সে বিষয়ে আমি আমার দেহকে রক্ষা করতে পারি না। ক্যান ইউ নট আন্ডারস্ট্যান্ড উইনস্টন? উইনস্টন ভাই, আসামি উইনস্টন ভাই, তুমি কি বোঝো না দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল ইজ অনলি এ সেল? এই একটা ব্যক্তি, এটা হলো জাস্ট একটা কক্ষ, একটা রূপ মাত্র। দ্য উইয়ারিনেস অফ দ্য সেল ইজ দ্য ভিগর অফ দি অর্গানিজম। এই প্রাণীদের এই কোষের ক্লান্তিটাই হলো এই প্রাণীদের শক্তি। কোষের ক্লান্তি হলো প্রাণীদেহের শক্তি। ডু ইউ ডাই হোয়েন ইউ কাট ইউর ফিঙ্গার নেলস? আরে ভাই, তুমি যখন হাতের এই যে নখ কাটো তখন কি তুমি মারা যাও? তা আমি ক্লান্ত হয়েছি তার মানে আমার পার্টি শেষ হয়ে যায়নি। তোমার নখ কাটলে যেমন তুমি মারা যাও না, আমিও, আমার পার্টিও শেষ হবে না ভাই। হি টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য বেড। সে বিছানা থেকে দূরে সরে গেল। বিগান স্ট্রোলিং আপন অ্যান্ড ডাউন অ্যাগেন। এবং সে ধীরে ধীরে পায়চারি করা শুরু করলো।
ওয়ান হ্যান্ড ইন হিজ পকেট, তার পকেটে এইভাবে একটা পকেটে হাতটা নিয়ে সে পায়চারি করা শুরু করলো, পুলিশ অফিসার। উই আর দ্য প্রিস্ট অফ পাওয়ার হি সেইড, সে বলল আমরা হলাম ক্ষমতার পুরোহিত, আমরা হলাম ক্ষমতার তাত্ত্বিক। গড ইজ পাওয়ার, ঈশ্বর শক্তিশাল, ঈশ্বরই শক্তি। বাট অ্যাট প্রেজেন্ট পাওয়ার ইজ অনলি এ ওয়ার্ড সো ফার অ্যাজ ইউ আর কনসার্ন। আপনি যেমনটা জানেন পাওয়ার হলো একটা কথা, একটা উক্তি মাত্র। ইট ইজ টাইম ফর ইউ টু গ্যাদার সাম আইডিয়া অফ হোয়াট পাওয়ার মিনস। এখন এটা আপনার জন্য উপযুক্ত সময়, আপনি পাওয়ার বলতে কি বোঝায় সে সম্পর্কে কিছু আইডিয়া মাথার মধ্যে নেবেন। দ্য ফার্স্ট থিং ইউ মাস্ট রিয়ালাইজ ইজ দ্যাট পাওয়ার ইজ কালেকটিভ। তবে আপনাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ক্ষমতা হলো সমন্বিত, অর্থাৎ একাই মিলে ক্ষমতা হয় না, অনেকগুলো মানুষ মিলে ক্ষমতার তৈরি হয়। দ্য ইন্ডিভিজুয়াল অনলি হ্যাজ পাওয়ার ইন সো ফার অ্যাজ হি সিসেস টু বি অ্যান ইন্ডিভিজুয়াল। ব্যক্তি বিশেষের ক্ষমতা আছে কারণ সে একজন ব্যক্তি হিসেবে এক সময় নিঃশেষ হয়ে যাবে, ব্যক্তি আর এক সময় ব্যক্তি থাকবে না। ইউ নো দ্য পার্টি স্লোগান ফ্রিডম ইজ স্লেভারি। তোমার কি ভাই মনে আছে আমাদের পার্টির স্লোগান কি? ফ্রিডম ইজ স্লেভারি, স্বাধীনতা হলো দাসত্ব। স্বাধীনতা হলো কি? দাসত্ব। স্বাধীনতা চাইলে তোমাকে দাসগিরি করতে হবে। সেই আমেরিকায় যেমন দাস প্রথা ছিল, তারপরে আসো আমেরিকায় যেমন দাস প্রথা ছিল সেই রকম দাসত্ব করতে হবে। সাউথ আফ্রিকায় অ্যাপারথেড, সাদা কালোর মধ্যে যে বৈষম্য ছিল সেই বৈষম্য যেমন ছিল, সাউথ আফ্রিকার কালোরা যেমন দাস প্রথা মেনটেন করেছে সেরকম মেনটেন করতে হবে। এটাই হলো স্বাধীনতা। এখানে বসো, সমস্যা নেই। তিনটা বোর্ডিং হবে। আচ্ছা, আবার ফিরে আসছি, একটু বিরতিতে ছিলাম আমরা। তাহলে স্বাধীনতা হলো দাসত্ব। কেউ যদি স্বাধীন হতে চায় তাকে দাসত্ব শিখতে হবে। ম্যান্ডেলার দেশের অ্যাপারথেইড বর্ণপ্রথার মতো আমেরিকার যে দাস প্রথা ছিল সেরকম দাস হতে হবে। হ্যাজ ইট এভার অকার্ড টু ইউ দ্যাট ইট ইজ রিভার্সিবল? তোমার কি মনে হয় এটা ফিরে আসবে? স্লেভারি ইজ ফ্রিডম, যে কথাটা এরকম হবে যে দাসত্ব হলো স্বাধীনতা। অ্যালোন ফ্রি দ্য হিউম্যান বিং ইজ অলওয়েজ ডিফিটেড। যখন মানুষ একাই থাকবে, মানুষ যখন স্বাধীন থাকবে সে সবসময় পরাজিত হয়। অর্থাৎ মানুষ একা থাকলে, স্বাধীন থাকলে মানুষ সবসময় পরাজিত হয়, তাই তাকে দাসত্ব করতে হবে। পুলিশ অফিসার এই রিমান্ডে থাকা আসামি উইনস্টনকে এগুলো বোঝাচ্ছে আর কি। ইট মাস্ট বি সো, এরকমই অবশ্যই হবে। বিকজ এভরি হিউম্যান বিং ইজ ডুমড টু ডাই, কারণ প্রত্যেকটা মানুষ মরে যাবে। হুইচ ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ফেইলার্স, পৃথিবীতে যত ব্যর্থতা আছে সব ব্যর্থতার মধ্যে এটা একটা, মানুষ মারা যাবে, এটাই সত্য। বাট ইফ হি ক্যান মেক কমপ্লিট আটার সাবমিশন, যদি এই মানুষটি সম্পূর্ণ নিজেকে সাবমিশন করতে পারে, অর্থাৎ নিজেকে আত্মসমর্পণ করতে পারে। ইফ হি ক্যান এসকেপ ফ্রম হিজ আইডেন্টিটি, সে যদি তার পরিচয় থেকে নিজেকে পালাতে পারে। ইফ হি ক্যান মার্জ হিমসেলফ ইন দ্য পার্টি, যদি সে নিজেকে আমাদের এই বিগ ব্রাদারের নেতৃত্বাধীন ইংসং পার্টিতে যদি সে নিজেকে সংযুক্ত করতে পারে, সো দ্যাট হি ইজ দ্য পার্টি, যাতে করে সে এই পার্টি হয়ে যায়, দেন হি ইজ অল পাওয়ারফুল অ্যান্ড ইমর্টাল, তাহলে সে হবে সকল শক্তিশালী এবং ইমর্টাল, এই পার্টির সদস্য হবে নিশ্চিত শক্তিশালী। দ্য সেকেন্ড থিং ফর ইউ টু রিয়ালাইজ ইজ দ্যাট, উইনস্টন, তোমার জন্য দ্বিতীয় যে জিনিসটা যেটা তোমাকে বুঝতে হবে সেটা হলো পাওয়ার ইজ পাওয়ার ওভার হিউম্যান বিংস। শক্তি, ক্ষমতা হলো ক্ষমতা মানুষের উপরে, ক্ষমতা দেখানোটাই হলো ক্ষমতা। ওভার দ্য বডি, শরীরের উপরে ক্ষমতা দেখানো। বাট অ্যাবাভ অল ওভার দ্য মাইন্ড, এবং সর্বোপরি মানুষের মনকে কন্ট্রোল করতে হবে, মানুষের মনের উপরে ক্ষমতা দেখাতে হবে, তবেই সেটা সত্যিকারের ক্ষমতা। পাওয়ার ওভার ম্যাটার, এক্সটার্নাল রিয়ালিটি অ্যাজ ইউ উইড কল ইট, ইজ নট ইম্পর্টেন্ট। কোনো বিষয়, যেমন এই পানির বোতলের উপরে শক্তি, এই চেয়ার টেবিলের উপরে ক্ষমতা,
বাইরের যে বাস্তবতা সেগুলোর উপরে ক্ষমতা, যেটাকে তুমি বলো, এটা কোনো ক্ষমতা নয়, এটা জরুরি কোনো বিষয় নয়। মানুষের শরীরের ওপর ক্ষমতা দেখাতে হবে এবং মানুষের মনের ওপর ক্ষমতা দেখে মানুষের মনকে কন্ট্রোল করতে হবে, সেটাই হলো ক্ষমতা। অলরেডি আওয়ার কন্ট্রোল ওভার ম্যাটার ইজ অ্যাবসলিউট। ইতোমধ্যে আমরা যে বিভিন্ন বস্তুর উপরে কন্ট্রোল করেছি সেটা হলো সত্যি, সেটা পরম। ফর এ মোমেন্ট উইনস্টন ইগনোরড দ্য ডায়াল। কিছুক্ষণের জন্য উইনস্টন ওখানে যে ডায়াল ছিল, অর্থাৎ যে ডায়াল দ্বারা টর্চার করা হয়, সেটাকে অবহেলা করলো। হি মেড এ ভায়োলেন্ট এফার্ট টু রেজ হিমসেলফ ইনটু এ সিটিং পজিশন। সে তো শুয়ে ছিল, তো সে জোর করে অনেক চেষ্টা করলো যাতে সে একটা বসে থাকার মতো অবস্থায় হয়। অ্যান্ড মিয়ারলি সাকসিডেড ইন রেঞ্চিং হিজ বডি পেনফুলি। এবং কোনো রকম সে তার দেহটাকে এরকম করে একটু মশলানি দিল, অনেক কষ্ট করে, পেইনফুলি অনেক কষ্ট করে সে তার দেহটাকে এরকম করে মশলাতে পারলো। বাট হাউ ক্যান ইউ কন্ট্রোল ম্যাটার, হি বাস্ট আউট। সে একদম বাস্ট আউট অর্থাৎ বিস্ফোরিত হয়ে বলল, তুমি কেমন করে বস্তুকে কন্ট্রোল করবা? ইউ ডোন্ট ইভেন কন্ট্রোল দ্য ক্লাইমেট অর দ্য ল অফ গ্র্যাভিটি। তুমি তো জলবায়ুকে কন্ট্রোল করতে পারবা না, তুমি তো নিউটনের সেই ল অফ গ্র্যাভিটি, ল অফ গ্র্যাভিটির বাংলা কি হবে? মধ্যাকর্ষের সূত্রকে তুমি তো কন্ট্রোল করতে পারবে না, অভিকর্ষের সূত্রকে তুমি তো কন্ট্রোল করতে পারবে না। অ্যান্ড দেয়ার আর ডিজিজ, পেইন, ডেথ, এগুলা বাদেও রোগ বালাই আছে, মানুষের ব্যথা বেদনা আছে, মৃত্যু আছে, এগুলাকে তুমি কিভাবে কন্ট্রোল করবা? আসামি পুলিশ অফিসার ওব্রায়েনকে বলতেছে। তখন পুলিশ অফিসার বলল, ওব্রায়েন সাইলেন্সড হিম বাই এ মুভমেন্ট অফ হিজ হ্যান্ড। তো তার হাত দিয়ে এই উইনস্টন আসামিকে এইভাবে তাকে চুপ করায় দিল, হাত দিয়ে ধাক্কা দিয়ে চুপ করায় দিল। উই কন্ট্রোল ম্যাটার বিকজ উই কন্ট্রোল দ্য মাইন্ড। আমরা এই বস্তুগুলোকে কন্ট্রোল করি কারণ আমরা মানুষের মনকেও কন্ট্রোল করি। এই কারণে আমরা, যেহেতু মানুষের মন আমাদের কন্ট্রোলে, সেই হেতু বস্তুগুলো আমাদের কন্ট্রোলে থাকে। রিয়েলিটি ইজ ইনসাইড দ্য স্কাল। এই যে বাস্তবতার কথা তুমি বলো, এই বোকা তুমি যে বোঝো বলো, বাস্তবতা সেটা মানুষের এই যে হাড়হাড্ডি আছে, কঙ্কাল আছে, কঙ্কালের ভিতরে বাস্তবতা থাকে, বাইরে কোনো বাস্তবতা নেই। ইউ উইল লার্ন বাই ডিগ্রিজ উইনস্টন। ধীরে ধীরে তুমি শিখবা, আমার রিমান্ডে আসছো, তুমি ধীরে ধীরে ব্যাপারগুলো জানতে পারবা, বুঝতে পারবা, শিখবা। দেয়ার ইজ নাথিং দ্যাট উই কুড নট ডু। এমন কিছু এই জগতে নাই যেটা আমরা করতে পারি না, করতে পারিনি এমন কিছু নাই, অর্থাৎ আমরা সব কিছুই করতে পারি। ইনভিজিবিলিটি, লেভিটেশন, এনিথিং, অদৃশ্যতা, ট্যাক্স দেওয়া, সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি। আই কুড ফ্লোট অফ দিস ফ্লোর লাইক এ সোপ বাবল। এই যে ফ্লোরটা তুমি দেখতেছো, এটা আমি একদম সাবানের যে বাবল, দেখো সাবান গায়ে দিলে যে বাবল হয় ছোট ছোট, সেগুলোর মতো আমি ফু দিয়ে উড়াই দিতে পারবো। আমাদের দল এত ক্ষমতাশীল। আই ডু নট উইশ টু, সরি, ইফ আই উইশ টু, যদি আমি চাই তো এগুলো বাবলের মতো, সাবানের ফেনার মতো উড়াই দেবো। বাট আই ডু নট উইশ টু, কিন্তু আমি এরকম ইচ্ছা করি না। বিকজ দ্যাট পার্টি ডাজ নট উইশ টু, কারণ আমার পার্টি ইংসক, বিগ ব্রাদারের পার্টি, এটা এরকম ইচ্ছা করে না। ইউ মাস্ট গেট রিড অফ দোজ 19th century আইডিয়াজ অ্যাবাউট দ্য লজ অফ নেচার। তুমি এই নিউটনের যে প্রকৃতির সূত্র, এই ঊনবিংশ শতাব্দীর যে চিন্তা, এগুলো থেকে অবশ্যই তোমাকে মুক্তি লাভ করতে হবে, অবশ্যই তোমাকে মুক্ত হতে হবে। উই মেক দ্য লজ অফ নেচার। আমরা এই পৃথিবীর নিয়ম তৈরি করি, আমাদের পার্টি ইংসক তৈরি করে, আমাদের নেতা বিগ ব্রাদার এই প্রকৃতির নিয়ম নীতি তৈরি করে। তো আবার আমাদের এই অভাজনের আড্ডাখানায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে, তো ভিডিও আমাদের চলতেই থাকবে। বিগ ব্রাদার নিয়ে আমরা অসংখ্য ভিডিও করব, কারণ এটা একটা খুবই জনপ্রিয় উপন্যাস। আমি চাই ছাত্রছাত্রীদের মাঝে এই উপন্যাসটা ছেলেমেয়েরা পড়ুক, রাজনীতি সম্পর্কে তারা কিছু শিখবে, ক্ষমতা সম্পর্কে শিখবে, রাষ্ট্র ব্যবস্থা কি সেটা সম্পর্কে শিখবে। সেই জন্যই বারবার আমি এটা নিয়ে ভিডিও করি আর কি, যাতে আমরা শিখতে পারি। শেখার কোনো বিকল্প নাই, লার্নিং হ্যাজ গট নো এন্ডিং। ইউ ক্যান স্টার্ট লার্নিং ফ্রম ইয়োর ক্রেডল টু ইয়োর, কি বলবো ওটাকে, গ্রেভইয়ার্ড। মানে একদম সেই ছোটবেলার দোলনা থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত আমরা শিখতে পারি। তো যাই হোক, আমরা শিখতেই থাকবো, আমাদের লাইভ চলবে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই অভাজনের আড্ডাখানায়। আর আমি কখনো আপনাদেরকে এই লাইক আর সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ যারা নাকি লাইভ সাবস্ক্রাইব করতে বলে তারা নাকি ডিজিটাল ফকির। সো আই ডু নট ওয়ান্ট টু বি এ ডিজিটাল মেন্ডিক্যান্ট।
আমি এই ডিজিটাল ফকির হতে চাই না। অলরেডি অনেকে লাভ কমেন্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সবাইকে। তো উই মেক দ্য লজ অফ নেচার, আমরা এই প্রকৃতির নিয়ম তৈরি করি, আমাদের পার্টি করে। বাট ইউ ডু নট, কিন্তু এই আসামি উইনস্টন বাই, তুমি কিন্তু এর নিয়ম টিয়ম বানাইতে পারো না, আমরা বানাই। ইউ আর নট ইভেন মাস্টার্স অফ দিস প্ল্যানেট, এই পৃথিবীর তুমি কিন্তু মাস্টার না, এই পৃথিবীর তুমি রক্ষাকর্তা না। হোয়াট অ্যাবাউট ইউরেজিয়া অ্যান্ড ইস্টেজিয়া, এখানে পাশে দুইটা দেশ ছিল, একটার নাম হলো ইউরেজিয়া আর ইস্টেজিয়া, তো ওগুলোর কি খবর বলো দেখি। ইউ হ্যাভ নট কনকার্ড দেম ইয়েট, তুমি তো এগুলাকে এখনো জয় করো নাই, জুলিয়াস সিজারের মতো তুমি সারা পৃথিবী জয় করো নাই, এদেরকেও জয় করো নাই। আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন, এগুলো আর কোনো দাম নাই আমাদের কাছে। উই শ্যাল কনকার দেম হোয়েন ইট সুটস আস, যখন আমাদের মনে হবে তখন আমরা এগুলা জয় করব, যখন মনে হবে তখন জয় করব, এখন আমাদের জয় করার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড ইফ উই ডিড নট, যদি আমরা এগুলো জয় না করে থাকি, হোয়াট ডিফারেন্স উড ইট মেক, তাতে কি পার্থক্য আছে ভাই। উই ক্যান শাট দেম আউট অফ এক্সিস্টেন্স, আমরা চাইলে এদেরকে একটা বন্ধ করে দেবো, এদের অস্তিত্ব ভ্যানিশ করে দেবো। ওশেনিয়া ইজ দ্য ওয়ার্ল্ড, এই যে আমাদের দেশ ওশেনিয়া, এই ওশেনিয়া এটাই হলো পৃথিবী, বাকি দেশ বলে পৃথিবীতে কিছু নাই, চাইলে বন্ধ করে দেবো সব। বাট দ্য ওয়ার্ল্ড ইটসেলফ ইজ অনলি এ স্পেক অফ ডাস্ট, কিন্তু এই যে পৃথিবীটা তুমি দেখতেছো, এই পৃথিবী জাস্ট ময়লার একটা ফোঁটা, ময়লার এই পেন্সিল দিয়ে যেমন দাগ দেওয়া যায়, ময়লার একটা ফোঁটা হলো এই পৃথিবী। অ্যান্ড ম্যান ইজ টাইনি হেল্পলেস, আর মানুষ হলো খুবই ক্ষুদ্র, খুবই অসহায় এই পৃথিবীতে। হাউ লং হ্যাজ হি বিন ইন এক্সিস্টেন্স, তুমি বলতে পারবা মানুষ কতদিন ধরে মানুষ তার অস্তিত্ব আছে। ফর মিলিয়নস অফ ইয়ার্স দ্য আর্থ ওয়াজ আনইনহ্যাবিটেড, তোমার কি জানা আছে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বছর ধরে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। ননসেন্স, দি আর্থ ইজ অ্যাজ ওল্ড অ্যাজ উই আর, নো ওল্ডার। অর্থহীন কথা ভাই এগুলা। পৃথিবী আমরা যেমন আছি, আমাদের চেয়ে নো ওল্ডার, আমাদের চেয়ে পৃথিবীর বয়স বেশি নয়, আমরা যতদিন আছি ততদিন পৃথিবীর বয়স। হাউ কুড ইট বি ওল্ডার, পৃথিবী আমাদের চেয়ে কিভাবে বেশি বয়স্ক হতে পারে। নাথিং এক্সিস্ট এক্সেপ্ট থ্রু হিউম্যান কনসাসনেস, শুধু মানুষের জ্ঞানের মধ্যে, মানুষের সচেতনতার মধ্য ছাড়া এই জগতে কোনো কিছুরে কোনো অস্তিত্ব নাই। But the rocks are full of the bones of extinct animals, mammoths and mastodons and enormous reptiles which lived here long before man was ever heard. কিন্তু এই পৃথিবীতে মানুষের কথা যখন জানা যায়, তারও বহু 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 বছর আগে এই পৃথিবীর পাথরগুলো বিলুপ্তপ্রায় প্রাণী, যেমন ম্যামথ, অতিকায় হস্তি, ম্যাস্টোডন্স, বিভিন্ন ধরনের ডাইনোসর, বিভিন্ন ধরনের বিশাল বিশাল ইনরমাস বড় বড় সরীসৃপ, যেমন সাপ, টিকটিকি, এগুলোর হাড়হাড্ডি দ্বারা পূর্ণ। হ্যাভ ইউ এভার সিন দোজ বোনস উইনস্টন? এই উইনস্টন, দেখছো এগুলা কখনো? অফকোর্স নট, না তুমি দেখো নাই ভাই এগুলা। 19th century বায়োলজিস্ট ইনভেন্টেড দেম, এই 19বিংশ শতাব্দীর যারা জীববিজ্ঞানী তারা এগুলো আবিষ্কার করেছে। বিফোর ম্যান দেয়ার ওয়াজ নাথিং, মানুষের আগে কিচ্ছু ছিল না, মানুষের আগে খেয়াল রাখো কিচ্ছু ছিল না। আফটার ম্যান, মানুষের পরে, ইফ হি কুড কাম টু অ্যান এন্ড, যদি সে শেষ হয়ে যায়, দেয়ার উড বি নাথিং, মানুষের পরে আর কিছু থাকবে না। আউটসাইড ম্যান দেয়ার ইজ নাথিং, মানুষের বাইরেও এই পৃথিবীতে কিছু নাই। বাট দ্য হোল ইউনিভার্স ইজ আউটসাইড আস, কিন্তু গোটাল দুনিয়াটাই তো আমাদের বাইরে। লুক অ্যাট দ্য স্টার্স, ওই আকাশের তারকা মণ্ডলীর দিকে দেখো। সাম অফ দেম আর এ মিলিয়ন লাইট ইয়ার্স অ্যাওয়ে, কিছু কিছু তারকা মণ্ডলী আছে যেগুলো আমাদের থেকে কোটি কোটি আলোক বর্ষ দূরে। দে আর আউট অফ আওয়ার রিচ ফর এভার, তারা চিরকাল আমাদের হাতের নাগালের বাইরে থাকে। হোয়াট আর দ্য স্টার্স সেইড ওব্রায়েন ইনডিফারেন্টলি, পুলিশ অফিসার ওব্রায়েন উদাসীন হয়, এই তারকা আবার কি? দে আর বিটস অফ ফায়ার এ ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে, তারা তো মাত্র কয়েক কিলোমিটার দূরে, কয়েক টুকরা আলো, কয়েক টুকরা আগুনের টুকরা। উই কুড রিচ দেম ইফ উই ওয়ান্টেড টু, আমরা যদি চাইতাম না, আমরা ওই তারকার দেশেও চলে যাইতাম, আমরা চাই না, আমাদের সব চাই না আমরা। আর উই কুড ব্লট দেম, আমরা চাইলে এই তারকাগুলোকে একেবারে ডাস্টার দিয়ে হোয়াইট বোর্ড যেমন ভ্যানিশ করি, সেরকম ভ্যানিশ করে দিতে পারতাম। দি আর্থ ইজ দ্য সেন্টার অফ দি ইউনিভার্স, এই টোটাল মহাবিশ্বের মূল কেন্দ্র হলো আমাদের এই পৃথিবী। দ্য সান অ্যান্ড দ্য স্টার্স গো রাউন্ড ইট, আমাদের এই পৃথিবীকে কেন্দ্র করে এর চতুর্দিকে সূর্য ঘোরে এবং তারকা মণ্ডলী, নক্ষত্র মণ্ডলী ঘুরতে থাকে।
উইনস্টন মেড অ্যানাদার কনভালসিভ মুভমেন্ট। তো রিমান্ডে থাকা এই আসামি উইনস্টন, তাকে তো হাত পা বেঁধে শুয়ে আছে, সে আরেকটু এরকম কনভালসিভ অর্থাৎ হিস্টেরিয়া রোগীর মতো, খিঁচুনিগ্রস্ত রোগীর মতো আরেকবার সে একটু দেহটাকে নড়ালো। দিস টাইম হি ডিড নট সে এনিথিং, তবে এবার আর সে কিছু বলে নাই। ওব্রাইন কন্টিনিউড অ্যাজ দো অ্যান্সারিং এ স্পোকেন অবজেকশন। আর পুলিশ অফিসার ওব্রাইন বলতেই লাগলো যেন সে একটা অবজেকশনের উত্তর দিচ্ছে। অবজেকশন মানে আপত্তি, অভিযোগের উত্তর দিচ্ছে। ফর সার্টেন পারপাস অফ কোর্স, কিছু কিছু উদ্দেশ্যে অবশ্য। দ্যাট ইজ নট ট্রু, এটা কোনো সত্য কথা নয়। হোয়েন উই নেভিগেট দ্য ওশান, যখন আমরা সাগর মহাসাগরে চড়ে বেড়াই। আর হোয়েন উই প্রেডিক্ট অ্যান এক্লিপস, যখন কোনো আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কথা ভবিষ্যৎবাণী করি। উই অফেন ফাইন্ড ইট কনভেনিয়েন্ট টু অ্যাসিউম দ্যাট, আমরা তখন এটাকে অনুমান করা উপযুক্ত মনে করি যে দি আর্থ গোজ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, ঘোরে। অ্যান্ড দ্যাট দি স্টার্স আর মিলিয়নস আপন মিলিয়নস অফ কিলোমিটার্স অ্যাওয়ে, এবং এই নক্ষত্র মণ্ডলীগুলো, আকাশের তারকাগুলো আমাদের থেকে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি কিলোমিটার দূরে। বাট হোয়াট অ্যাবাউট ইট, বাট হোয়াট অফ ইট, কিন্তু তাতে কি রে ভাই? ডু ইউ সাপোজ ইট ইজ বিয়ন্ড আস টু প্রডিউস আ ডুয়াল সিস্টেম অফ অ্যাস্ট্রোনমি? তোমার কি মনে হয় যে এই যে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান, এর দুইটা পদ্ধতি তৈরি করা আমাদের সাধ্যের বাইরে? তুমি কি এটা মনে করো আমরা ক্ষমতাশীল দলের বাইরে? ডু ইউ সাপোজ আওয়ার ম্যাথমেটিশিয়ানস আর আনইকুয়াল টু দ্যাট? তোমার কি মনে হয় আমাদের দেশের গণিতবিদরা, গণিতের পণ্ডিতরা এটা করতে অক্ষম? হ্যাভ ইউ ফরগটেন ডাবল থিঙ্ক? আরে ভাই, তুমি কি ডাবল থিঙ্কের কথা ভুলে গেছো? আমাদের দেশের লোক সবসময় খালি থিঙ্ক করে না, ডাবল থিঙ্ক, দুই চিন্তা করে। উইনস্টন শ্রাঙ্ক ব্যাক আপন হিজ বেড, তখন এই আসামি উইনস্টন আবার সংকুচিত হয়ে এইভাবে তার বিছানায় আবার সংকুচিত হয়ে ফিরে চলে গেল। যাই হোক, আবার অভাজনের আড্ডাখানায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে কিভাবে এই লাইভটা শুনতেছেন আমি বুঝতে পারতেছি না। তা শুনতে থাকেন, ভালো লাগবে। এটা নিয়ে আমরা হাজার হাজার লাইভ করব, এই উপন্যাসটি নিয়ে আমরা সারা বছরে লাইভ করব, চলতেই থাকবে। বিগ ব্রাদার যেহেতু এই পার্টির নেতা। তো যাই হোক, সে উইনস্টন আসামি একটু হয়ে গেছে সব। উইনস্টন সব এইভাবে সংকুচিত হয়ে থাকলো। হোয়াট এভার হি সেড দ্য সুইফট অ্যান্সার ক্রাস্ট হিম লাইক এ বালজিয়ন। তো এই বেটা আসামি যাই কয় সেটা খুব দ্রুতই ক্রাশ, ধ্বংস হয়ে যায়। অ্যান্ড ইয়েট হি নিউ দ্যাট হি ওয়াজ ইন দি রাইট, কিন্তু সে জানতো যে সে সঠিক কথাই বলছে। দ্য বিলিভ দ্যাট নাথিং এক্সিস্ট আউটসাইড আওয়ার মন মাইন্ড, মানুষের মনের বাইরে কিছু নাই, এই যে বিশ্বাস। শিওরলি দেয়ার মাস্ট বি সাম ওয়ে অফ ডেমনস্ট্রেটিং দ্যাট, অবশ্যই দেখানোর কিছু পথ আছে যে ইট ওয়াজ ফলস, যেটা মিথ্যা কথা। হ্যাড ইট নট বিন এক্সপোজড লং অ্যাগো অ্যাজ এ ফ্যালাসি, অনেক আগে যদি এটাকে ফ্যালাসি অর্থাৎ ভুল আকারে না দেখানো হতো। দেয়ার ওয়াজ ইভেন এ নেম ফর ইট হুইচ হি হ্যাড ফরগটেন, ইভেন এটার একটা নামও ছিল বাট এটা সে ভুলে গেছে। আ ফেইন্ট স্মাইল টুইস্ট দ্য কর্নার্স অফ ওব্রায়েনস মাউথ, একটা হালকা মৃদু রঙের মুস্কি হাসি এই ওব্রায়েন পুলিশ অফিসারের মুখের চতুর্দিকে হালকা করে দেখা গেল। অ্যাজ হি লুকড ডাউন অ্যাট হিম, যখন সে আসামি উইনস্টনের দিকে দেখলো। আই টোল্ড ইউ উইনস্টন, তোমাকে কিন্তু আমি বলেছিলাম মেটাফিজিক্স ইজ নট ইউর স্ট্রং পয়েন্ট, তুমি যে মেটাফিজিক্সের কথা বলো সেটা তোমার কোনো শক্তিশালী কোনো বিষয় নয়। দ্য ওয়ার্ড ইউ আর ট্রাইং টু থিঙ্ক অফ ইটস সলিপসিজম, তুমি যে এর সলিপসিজমের কথা চিন্তা করতেছো, চিন্তা করার কথা ভাবছো, বাট ইউ আর মিস্টেকেন, কিন্তু তুমি চিন্তাগুলো সম্পূর্ণ ভুল। দ্য ওয়ার্ড দিস ইজ নট সলিপসিজম, এটা কোনো সলিপসিজম না, কালেকটিভ সলিপসিজম, এটা হলো সমন্বিত সলিপসিজম। ইফ ইউ লাইক, যদি তোমার কথাটা ভালো লাগে, বাট দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু এটা একটা আলাদা জিনিস। দি অপোজিট থিং, সম্পূর্ণ বিপরীত জিনিস। অল দিস ইজ এ ডাইগ্রেশন, এই সব কিছুই হলো একটা ভুল পথে যাওয়া, বিচ্যুতি, অন্য পথে যাওয়া। দ্য রিয়াল পাওয়ার, দি পাওয়ার উই হ্যাভ টু ফাইট ফর নাইট অ্যান্ড ডে ইজ নট পাওয়ার ওভার থিংস বাট ওভার ম্যান। সত্যিকারের ক্ষমতা, যে ক্ষমতার জন্য আমাদেরকে দিনরাত ধরে কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, সেটা কোনো জিনিসের উপরে ক্ষমতা নয়, সেটা হলো মানুষের উপরে ক্ষমতা। হি paused and for a moment assumed again his air of a school teacher questioning a promising pupil. এই পুলিশ অফিসার একটু বিরতি দিল এবং এরপরে আবার শুরু করলো, সে একটা স্কুল টিচারের ঢং ধরলো, ভাব ধরলো যে সে একটা তার সম্ভাবনাময়ী ছাত্রকে প্রশ্ন করবে, এই উদ্দেশ্যে সে একটা স্কুল টিচারের ঢং ধরলো। হাউ ডাজ ওয়ান ম্যান অ্যাসার্ট হিজ পাওয়ার ওভার অ্যানাদার উইনস্টন,
উইনস্টন, তুমি কি বলতে পারবা কিভাবে একজন মানুষ তার ক্ষমতা আর একজন মানুষের উপরে দেখায়? উইনস্টন থট বাই মেকিং হিম সাফার, হি সেড। উইনস্টন ভাবলো এবং সে বলল, তাকে কষ্ট দিয়েই মনে হয় তার উপরে তাকে ক্ষমতা দেখানো যেতে পারে। এক্স্যাক্টলি, বাই মেকিং হিম সাফার। ইয়াস, সত্য কথা বলেছো। একটা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ক্ষমতা তাকে দেখাই। ওবেডিয়েন্স ইজ নট ইনাফ। কেউ আমাদের প্রতি বাধ্য সেটা যথেষ্ট নয়, আনলেস হি ইজ সাফারিং। যতক্ষণ না সে কষ্ট পাচ্ছে, হাউ ক্যান ইউ বি শিওর, তুমি কিভাবে নিশ্চিত হবা, হি ইজ ওবেইং ইয়োর উইল অ্যান্ড নট হিজ ওন, যে সে তার কথা মানছে নাকি তোমার কথা মানছে, এটা তুমি কিভাবে বুঝবা যদি সে কষ্ট না করে, যদি তাকে কষ্ট না দাও? পাওয়ার ইজ ইন ইনফ্লিক্টিং পেইন অ্যান্ড হিউমিলিয়েশন। ক্ষমতা কি জানো? ক্ষমতা হলো মানুষকে কষ্ট দেওয়া, ক্ষমতা হলো মানুষকে অপমান করা, ক্ষমতা হলো মানুষকে লজ্জাজনক অবস্থার মুখোমুখি করা। পাওয়ার ইজ ইন টিয়ারিং হিউম্যান মাইন্ডস টু পিসেস। ক্ষমতা হলো মানুষের মনকে কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া, অ্যান্ড পুটিং দেম টুগেদার অ্যাগেইন, এবং এই টুকরা টুকরা মনগুলো আবার একসাথে করা, ইন নিউ শেপস অফ ইউর ওন চুজিং। তুমি যেমনটা লাইক করো সেরকম একটা শেপ দিবা, সেরকম একটা আকার দিবা, এটাই হলো ক্ষমতা। ডু ইউ বিগিন টু সি দেন হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড উই আর ক্রিয়েটিং? তাহলে তুমি কি বোঝা শুরু করছো আমরা কেমন পৃথিবী আগামীতে তৈরি করব তোমাদের জন্য? আমাদের পার্টি ইংসক, আমাদের নেতা বিগ ব্রাদার কেমন পৃথিবী তৈরি করছে। তো যাই হোক, এই বিগ ব্রাদার, এই ইংসক পার্টি আগামীতে কেমন ধরনের পৃথিবী তার দেশের জনগণের জন্য তৈরি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব এই অভাজনের আড্ডাখানায়। আপনারা যারা এতক্ষণ ধরে ছিলেন, আমরা এরপরে আলোচনা করব আমাদের বিগ ব্রাদার, আমাদের পার্টির নেতা বিগ ব্রাদার, আমাদের দলের নাম হলো ইংসক, আমাদের দেশের নাম হলো ওশেনিয়া, আমাদের পুলিশের নাম হলো থট পুলিশ, আমরা যে অপরাধগুলো করি সেই অপরাধের নাম হলো থট ক্রাইম, আর আমরা যে চিন্তা করি সেই চিন্তাগুলোর নাম হলো ডাবল থিঙ্ক। তো আমরা এর পরের ভিডিওতে জানবো আমাদের দেশের নেতা বিগ ব্রাদার কেমন পৃথিবী আমাদের জন্য তৈরি করছে। তো এই অভাজনের আড্ডাখানায় আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে শুনলেন, দেখলেন, এই পেজটা শেয়ার করলেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইরে সুস্বাস্থ্য কামনা করছি। এবং এই বইটা যদি আপনারা ইংরেজিতে পড়ে বুঝতে পারেন, তাহলে বুঝবেন আপনার ইংলিশে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে। মানে হি ইজ গোয়িং টু ঢাকা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ইংলিশ দিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া যাবে না। আপনাকে এরকম মডার্ন কিছু নভেল পড়তে হবে, পড়ে এগুলোর বাংলা বুঝতে হবে, তাহলে বুঝবেন যে আপনি ভালো ইংলিশ জেনেছেন, আপনার সুযোগ সুবিধা আপনি ভালো পাবেন এই পৃথিবীতে। তো সবাই ভালো ইংলিশ শিখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই অভাজনের আড্ডাখানা থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। যারা এতক্ষণ ধরে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন। এরপরে আমরা দেখব যে কি ধরনের ভবিষ্যৎ আমাদের জন্য আছে, এই বিগ ব্রাদার কি ধরনের ভবিষ্যৎ প্ল্যান, পঞ্চবার্ষিকী প্ল্যান করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু বলতে হবে? সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের সাথেই থাকবেন না? আচ্ছা, আপনাদের ভালো লাগলে থাকবেন, না লাগলে থাকবেন না। সবাইকে থ্যাংক ইউ, বাবাই। আগের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আদাব, সবাইকে এই পড়ন্ত সন্ধ্যাবেলার গুড ইভিনিং জানাচ্ছি, পড়ন্ত সন্ধ্যাবেলা গুড আফটারনুন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। হ্যাঁ মেহেদি, কি অবস্থা দেখো।